দেখতে দেখতে আরো একটা ফুটবল সিজন শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের, এবং আজকে প্রিমিয়ার লিগের শেষ গেম উইকটা অনুষ্ঠিত হবে। এবং এই প্রিমিয়ার লিগটা এতটা এক্সাইটিং ছিল, একদম টপে যদি যাই সেখানে কোনো এক্সাইটমেন্ট ডেফিনেটলি ছিল না। লিভারপুল বেশ কয়েকটা ম্যাচ হাতে রেখে দিয়ে অলরেডি বিকেম চ্যাম্পিয়ন্স, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করেছিলাম। লিভারপুল হ্যাভ রিচ দ্য 20th লিগ উইনিং সিজন অ্যাজ ওয়েল। ম্যান ইউনাইটেডের সাথে তারা টাই করছে, এবং লিভারপুল যেভাবে কেনাকাটা শুরু করে দিয়েছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ম্যান ইউনাইটেডকে ছাড়িয়ে তারা কিন্তু লিগ টাইটেলস এর দিক থেকে অনেকটাই এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করছে সামনের বছরগুলোতে। সো লুকিং অ্যাট দ্য ওভারঅল সিজন, আমি যেটা বলছিলাম যে খুব এক্সাইটিং একটা সিচুয়েশন হয়েছে ওভারঅল। শুধুমাত্র আমি যদি বলি যে যে তিনটা টিম প্রমোটেড হয়ে উঠেছিল এবারের প্রিমিয়ার লিগে, সেই তিনটা টিম বাদে ইপসউইচ, সেই সাথে লেস্টার, আর তার সাথে সাউথহ্যাম্পটন, এই তিনটা টিম বাদে বাদবাকি সবগুলা টিমই কিন্তু স্ট্রং পারফরমেন্সেস দিয়েছে। এবং ইন্টারেস্টিং একটা বিষয় আমি লক্ষ্য করলাম এবারের প্রিমিয়ার লিগ সিজনে, যেই দলগুলো মিড টেবিল টিমস তারা যেভাবে টপ টিম গুলোর সাথে ফাইট দিয়েছে, এক কথায় অসাধারণ ছিল সেই ফাইটটা। এবং সেই কারণে দেখা গিয়েছে যে 90 পয়েন্টস, 100 পয়েন্টস এর সিজন কিন্তু হয়নি। লিভারপুল ওয়ান দ্য টাইটেল, বাট তারা কিন্তু 90 পয়েন্টস রিচ করতে পারে নাই। আর সেকেন্ডে যারা শেষ করতে যাচ্ছে আর্সেনাল, তারাও কিন্তু লিভারপুলের কাছে ধারেও নাই। সো টপ টায়ারের দলগুলো কিন্তু বেশ স্ট্রাগল করেছে মিড টেবলস এবং লোয়ার মিড টেবলস টিমগুলোর কাছে। এবং ইন্টারেস্টিংলি, যেহেতু টপ টায়ার টিমগুলোকে অনেকগুলো এক্সট্রা কম্পিটিশনে খেলতে হয়েছিল, ইউরোপিয়ান কম্পিটিশনে যে টিমগুলো ছিল, তারা কিন্তু তাদের স্কোয়াড ডেপথের কারণে স্ট্রাগলও করেছে পুরো সিজনে। তো সেইটাই দেখা যাচ্ছে যে শেষ দিকটায় এসে যখন 30th গেম উইক থেকে অনওয়ার্ডস যখন ম্যাচ গুলো আসছিল, তখন কিন্তু মিড টেবিল টিমস গুলো বেশ ভালো পারফর্ম করে যাচ্ছিল। ইউরোপিয়ান কন্টেনশনে যে টিমগুলো বাকি রয়ে গেছিল তারা কিন্তু স্ট্রাগল করেছে। তো দ্যাট অলসো টেলস আস যে দলগুলো এমনিতে যতটুকু শক্তিশালী, সামনের সিজনের জন্য আরো বেশি স্ট্রেংথেন করতে হবে তাদের, স্পেশালি যদি তারা ইউরোপিয়ান কম্পিটিশন প্লাস প্রিমিয়ার লিগ দুই জায়গায় কম্পিটিটিভ থাকতে চায়। সবচেয়ে বড় ধরা খেয়েছে দুইটা দল, যার মধ্যে একটা আমার ম্যানচেস্টার ইউনাইটেড অবভিয়াসলি। আমরা 16th আছে এই মুহূর্তে, টটেনহাম 17th আছে, বাট কুডোস টু টটেনহাম, দে হ্যাভ ওয়ান দ্য ইউরোপা লিগ। সো নেক্সট সিজন তারা ইউসিএল খেলছে। Many people are very happy regarding Son getting a trophy finally. টটেনহামের যেই কুফাটা ছিল সেই কুফাটা কেটে গিয়েছে, তারা একটা ট্রফি পেয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে কি হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু খুবই ঘোলাটে একটা অবস্থায় আছে এই মুহূর্তে। একটা ব্যাপার আমরা নিশ্চিত জানতে পারছিলাম যে রুবেন আমরিম তিনি থাকছেন নেক্সট সিজনে, এবং তিনি দলটাকে রিবিল্ড করার একটা সুযোগ হয়তো পাবেন এই ওনারদের আন্ডারে। বাট তার দলে কারা কারা থাকবেন সেটাই কিন্তু একটা বড় বিষয়। আমরা রিসেন্ট টাইমসে দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের একটা আহ, বলতে গেলে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হচ্ছে, যারাই ইউনাইটেডে আসেন অনেক প্রতিশ্রুতি নিয়ে আসেন, এখানে পারেন না, যখন বেরিয়ে যান তারপর আবার ভালো খেলা শুরু করেন। খুব প্রাইম দুটো এক্সাম্পলের কথা বলতে পারি এই সিজনেই, যেখানে স্কট ম্যাকটমিনে, তাকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিয়েছিল 30 মিলিয়ন দিয়ে ন্যাপোলিতে গত মৌসুমে, এবং এই মৌসুমটাতে স্কট ম্যাকটমিনে তিনি সিরিয়ার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন, ন্যাপোলিকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। মানে হি হ্যাজ জাস্ট বিকাম আ কাল্ট হিরো অ্যাট ন্যাপোলি। অসাধারণ একটা সিজন গেছে। আমি ভেরি হ্যাপি ফর স্কট ম্যাকটমিনে, তার ডেডিকেশন, তার ইন্টেন্সিটি, ফুটবল খেলার জন্য তার যে ভালোবাসাটা ছিল সেটা তিনি আসলে ইউনাইটেডে দেওয়ার চেষ্টা করেও যখন তিনি সফল হচ্ছিলেন না, অন্তত ন্যাপোলিতে গিয়ে তিনি সাকসেস পেয়েছেন। সেটার জন্য অবভিয়াসলি আমরা সবাই বেশ খুশি। অ্যান্টনি আরো একজন ব্রাজিলিয়ান উইঙ্গার, হ্যাঁ হ্যাঁ, তিনি ইউনাইটেডে এসেছিলেন, বড় একটা প্রাইস ট্যাগ তার সাথে ছিল, স্টার্টটাও ভালো হয়েছিল তার। তবে মাঝখানে এমন একটা পথভ্রষ্ট অবস্থায় তিনি ছিলেন, মনে হচ্ছিল যে তিনি একেবারে ফুটবল খেলাটাই ভুলে গেছেন। আবার যখন এই জানুয়ারিতে তাকে বেটিসে পাঠানো হলো, রিয়াল বেটিসে গিয়ে অ্যান্টনি স্কোরিং ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার। অ্যান্টনি হ্যাজ অ্যান অপরচুনিটি টু উইন দ্য ইউরোপা কনফারেন্স লিগ উইথ রিয়াল বেটিস, চেলসির সঙ্গে তাদের খেলা আছে। সো অনেক কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ইউনাইটেড থেকে যারা বেরিয়ে যায় তারা ভালো করে, ইউনাইটেডে যখন আসে তখন আবার খারাপ খেলা শুরু করে। সো আমরা ইউনাইটেডে যখন যাকেই কিনি না কেন, দিন শেষে কিন্তু তাদের বেস্ট আউটপুটটা আমরা বের করতে পারছি না। It must be something regarding the internal aspects of the club itself. ন্যাশনাল প্লেয়ারদেরও খুব বেশি আসলে দোষ দেওয়ারও কিছু নাই, ভালো ভালো প্লেয়াররাই আসেন। রাসমাস হয়ল্যান্ড কতটা ইমপ্রেসিভ একটা পারফরমেন্স দিচ্ছিলেন তিনি অ্যাটলান্টায়, সেখান থেকে তিনি ইউনাইটেডে আসলেন, আসার পর কিন্তু তার পারফরমেন্স সেরকম জায়গায় নাই। তো এই ধরনের সিচুয়েশন গুলো হয়ে যাচ্ছে। একমাত্র ব্রুনো ফার্নান্ডেজকে আমার কাছে মনে হয় যে গত 5 বছরে ম্যান ইউনাইটেডের হয়ে যে পারফরমেন্সটা তিনি দিয়েছেন, অন্তত তার প্রাইস ট্যাগের সাথে বা তার প্রিভিয়াস পারফরমেন্সের সাথে মিল রেখে তিনি পারফরমেন্স দিয়েছেন, বাদ বাকি কেউই কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেনি। সো দেয়ার হ্যাজ টু বি সামথিং। এবং এই মিথটা নিয়ে বা এই কনান্ড্রামটা নিয়ে আলাদা করে হয়তো একটা ভিডিওতে কথা বলবো, বিকজ দিস রিকোয়ার্স সাম অ্যানালাইসিস, দিস রিকোয়ার্স সাম রিসার্চ, যে আসলে ম্যান ইউনাইটেডের প্রবলেমটা কি। যারা আসেন তারা পারেন না, যারা চলে যান তারা আবার সেখানে গিয়ে ভালো করছেন, সেই একই প্লেয়াররাই। সো উই নিড টু টক অ্যাবাউট দিস।
যাই হোক, কামিং ব্যাক টু দ্য ফাইনাল ডে অফ দ্য সিজন, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ডেফিনেটলি আছে এবং তারা অ্যাস্টন ভিলার সাথে খেলবে ওল্ড ট্র্যাফোর্ডে। তো এই ম্যাচটাকে ঘিরেও অনেক ধরনের, অ্যাটলিস্ট অ্যাজ এ ম্যান ইউনাইটেড ফ্যান, অনেক ধরনের জল্পনা কল্পনা আমাদের মধ্যে আছে, কারণ অনেক কিছুই হতে চলেছে। এই দলটা বা এই ইউনাইটেড স্কোয়াডটার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আমরা নেক্সট সিজনে দেখবো, এটা মোটামুটি নিশ্চিত। এবং অনেক খেলোয়াড়ের জন্যই হয়তো এই ম্যাচটা লাস্ট ম্যাচ হতে চলেছে ইউনাইটেডের জার্সিতে। কারা কারা রয়েছেন সেই তালিকায়? ডেফিনেটলি জনি ইভান্স ইজ ওয়ান অফ দেম, লিন্ডেলফ ইজ ওয়ান অফ দেম। এখন অন্যান্য যারা আছেন তাদের মধ্যেও কজন, এরিকসন আমার মনে হয় হি ইজ ডান উইথ ইউনাইটেড এজ ওয়েল। আর কারা কারা থাকবেন না নেক্সট সিজনে? আমরা কিন্তু ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে সৌদি প্রো লিগে একটা বড় কানাঘুষা শুনছি যে তাকে বিক্রি করা হতে পারে সেই জায়গাটায়। গার্নাচোর সঙ্গে ইউরোপা লিগের ফাইনালের পরে অ্যামোরিমের যে সিচুয়েশনটা হয়েছে সেটার পরে আমরা শুনছি যে গার্নাচো বোধহয় আর ইউনাইটেডে খেলার চান্স পাবেন না। সো গার্নাচো হয়তো আজকে স্কোয়াডেও নেই। ইউরোপা লিগের লাস্ট ম্যাচটাই বোধহয় ছিল তার ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ। তো যারা আর্জেন্টাইন ফ্যান্স রয়েছেন, যারা গার্নাচোকে ফলো করে যাচ্ছেন, তাদের আসলে কি মনে হয় দোষটা আসলে কার? গার্নাচোর দোষ, না ইউনাইটেডের দোষ, অ্যামোরিমের দোষ? কি কারণে আসলে এই ঘটনাটা ঘটলো এবং গার্নাচোর আসলে সিলিংটা কতটুকু সেটা নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের আলোচনা করছেন। কেউ কেউ বলছেন গার্নাচো আসলে ইগোটা তার অনেক বড়, হয়তো প্লেয়ার হিসেবে তিনি অতটা দারুণ না, বাট ওই লেভেলের প্লেয়ার হয়ে তিনি এত কথাবার্তা কেন বলছেন? মাথা ঠান্ডা রেখে ফুটবলটা যদি তিনি খেলে যান তাইলেই হয়তো একটা কাজের কাজ হতো, তবে সেটা কিন্তু তিনি করছেন না। তিনি বারবার আওয়াজ তুলছেন। তার বড় ভাইও কিন্তু খুব ঝামেলা ক্রিয়েট করছেন সোশ্যাল মিডিয়ায় এসে, বারবার খুঁচিয়ে যাচ্ছেন, বারবার খোঁচা দিচ্ছেন। তো আই থিঙ্ক এই ধরনের এনভায়রনমেন্টে গার্নাচো ইউনাইটেডে না থাকাই ভালো। মেবি হি শুড বি গোয়িং এলসওয়্যার। গেলেও তিনি কোথায় যাবেন, কার কার রেডারে তিনি আছেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন। গার্নাচোর ক্যারিয়ারটার দিকে যদি তাকায়, 2020-21 সাল থেকে তিনি ফার্স্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সিনিয়র টিমে এবং গত 4-5 বছর মিলিয়ে আলেহান্দ্রো গার্নাচো সব মিলিয়ে 148টা ম্যাচ খেলেছেন ইউনাইটেডের হয়ে। 27টা গোল, 23টা অ্যাসিস্ট তিনি দিয়েছেন। মোস্টলি তিনি আসলে বেঞ্চ থেকে এসেছেন। এই সিজনেই শুধুমাত্র দেখেছি যে খুব রেগুলারলি তিনি স্টার্ট করা শুরু করেছিলেন। এই সিজনে তার পারফরমেন্সও ভালো ছিল। সব মিলিয়ে 58টা ম্যাচ খেলেছেন ইউনাইটেডের হয়ে, যেখানে 11টা গোল আর 10টা অ্যাসিস্ট গার্নাচোর পা থেকে এসেছে। বাট আলটিমেটলি তার সঙ্গে ইউনাইটেডের সম্পর্কটা বোধহয় এখানেই শেষ হতে চললো। গার্নাচো উইল বি গোয়িং এলসওয়্যার নেক্সট সিজন, এরকমই মনে হচ্ছে। র‍্যাশফোর্ড আরেকজন। র‍্যাশফোর্ডকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এবং তিনি এই মুহূর্তে খানিকটা ইনজুরিতে আছেন, অ্যাস্টন ভিলায় লোনে গিয়েছেন। র‍্যাশফোর্ড কি আর আবারও ফিরবেন কিনা, নাকি তিনি তার ম্যান ইউনাইটেড চ্যাপ্টারটাও শেষ করে দিয়েছেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। সো নট অনলি ফ্রিঞ্জ প্লেয়ার্স, আমার মনে হয় ইউনাইটেডের মেইন লাইন আপেরই কিছু প্লেয়ারদের হয়তো এই সিজনের এই ম্যাচটাই শেষ ম্যাচ হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ইউজুয়ালি যেটা হয়, দ্য নর্ম ইজ সিজনের লাস্ট ম্যাচের শেষে হোম গ্রাউন্ডে হোম টিমের হেড কোচ তিনি কিন্তু ফ্যানদেরকে অ্যাড্রেস করে একটা স্পিচ দেন। সো রুবিন আমোরিমকে কিন্তু একটা স্পিচ রেডি করতে হবে আজকে, তাকে কিন্তু ফ্যানদেরকে ফেস করতে হবে। সো লেটস সি what he has to say about Man United season and how he plans to build on into the next season. নেক্সট সিজনে আমাদেরকে কতটুকু কি আশা তিনি দিতে পারেন সেটাই আসলে দেখার বিষয়। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অলস্পোর্ট এবিপির সঙ্গে যারা সবসময় যুক্ত থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন বলেই আমি কিন্তু আসলে এই এনকারেজমেন্টটা পাই আপনাদের সামনে বারবার আসার, বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে আমি লাইভে আসবো রাত 9টায় আমার ইউটিউব চ্যানেলে অলস্পোর্ট এবিপি। সেখানে আপনারা অবশ্যই আমাকে জয়েন করবেন, আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, এভরিথিং রিলেটেড টু ফুটবল। আপনারা প্লিজ জয়েন করবেন, জয়েন করে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, কি নিয়ে আপনারা কথা বলতে চান। লেটস হ্যাভ আ গুড ডিসকাশন টু নাইট, সিজনের লাস্ট ডে বলে কথা। রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবভিয়াসলি। ভালো থাকবেন সবাই। সি ইউ টুনাইট।